সো দ্য ইন্টারন্যাশনাল ব্রেক ইজ ফাইনালি ওভার। আর এই ইন্টারন্যাশনাল ব্রেকটা ছিল একদম ক্রেজি। এখানে আমরা যেমন দেখেছি 22 বছর পর বাংলাদেশের ভারতের বিপক্ষে জয়, তেমন দেখেছি 28 বছর পর নরওয়ের বিশ্বকাপে যাওয়া। আর ট্রয় পেরোটের এক অনন্য কীর্তি, সে তার দল রিপাবলিক অফ আয়ারল্যান্ডকে একাই যেন বিশ্বকাপের প্লে অফসে টেনে নিয়ে গেছে। অন্যদিকে আমরা দেখেছি হাঙ্গেরি হার্টব্রেক, ব্রাজিলের উত্থান পতন দুইটাই আমরা দেখে নিলাম। প্রথম ম্যাচে তারা দারুণভাবে সেনেগালকে আটকে দেওয়ার পরেও দ্বিতীয় ম্যাচে যেন তারা মুখ থুবড়ে পড়লো, তাদের খেলার ভিতর আবার সেই পুরনো ধ্যান ম্যাচ ম্যাচ একটা ভাব চলে আসছিল। অন্যদিকে ইতালি দুই পর দুইবার বিশ্বকাপ মিস করার পরেও টানা তৃতীয়বারের মতো সরাসরি সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা হারাচ্ছে। আর সাথে বিশ্বকাপে 48 দলের ভিতর 42টা দলে চূড়ান্ত হয়ে গেছে। এই বিশ্বকাপ যেহেতু 48 দলের খেলা, সেহেতু অনেক অনেক নতুন দল আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে 4টা ডেবিউট্যান্ট দেশ আছে এবার বিশ্বকাপে। সবকিছু নিয়ে এই বিষয়টাতে আলোচনা করবো। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ফুটবল নিউজ ফ্রম তোপো। আই হোপ ইউ গোনা লাইক দিস ভিডিও। সো লেটস স্টার্ট। প্রথমত বলতে চাই বাংলাদেশকে নিয়ে, দীর্ঘ 22 বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। একটা জয়ের জন্য আমরা যে কত বছর অপেক্ষা করেছি সেটা এই ম্যাচটা না দেখলে হয়তো বোঝা যেত না। ম্যাচের শুরু থেকে আমরা ভারত পুরো জেকে ধরে বসেছিল বাংলাদেশ। আর সেখান থেকে দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে গোলটা আসে, রাকিবের পাস থেকে দুর্দান্ত একটা ফিনিশিং দেয় মোরসালিন, আর সেই এক গোলের ব্যবধানে আমরা জয়টা পাই। আর ম্যাচের মধ্যে অনেক কিছু ঘটেছে, আমাদের প্লেয়ার দুই দুই দেশের প্লেয়ারদের মধ্যে দ্বন্দ্ব ছিল। হামজার অসাধারণ ক্লিয়ারেন্স ছিল, পুরো মাঠ জুড়ে ছিল হামজা, শামিদ সোম অসাধারণ, ফাহমিদুল বলেন, সব প্লেয়ার একদম যেন নিজেদের সেরা ম্যাচটা খেলেছে গত কয়েক বছরের ভিতরে। তো সত্যি বলতে বাংলাদেশের খেলাটা অসাধারণ ছিল। এরপরে আসি ব্রাজিলকে নিয়ে। তো এইবারে যখন তারা প্রথম ফ্রেন্ডলিটা খেলেছে সেনেগালের বিপক্ষে, সেটা ছিল একদম অসাধারণ একটা ম্যাচ। ফুল একদম কন্ট্রোল বলেন, একদম সবকিছু তারা ছিল বেটার। যদিও ফার্স্ট হাফে তারা লাস্ট কয়েক মিনিট একদম বাজে খেলছিল, সেনেগাল জেকে বসেছিল, কিন্তু পুরো ম্যাচ তারা কন্ট্রোল করেছে। আর যদিও একটা ফ্রেন্ডলি ছিল, সেই হিসেবে প্রথম 2 গোলের পরে অ্যাঞ্জেলো তো অনেকগুলো যাচাই বাছাই করছে, অনেক জায়গায় অনেককে চান্স দিয়েছে। তো সেই বিষয়টা বিবেচনা করলে প্রথম গেমটা খুবই ভালো ছিল ফর মাই ভিউ। আর দ্বিতীয় গেম যখন তিউনিসের সাথে হয়, তখন ব্রাজিল যেন সবকিছু খেয়ে হারিয়ে ফেলে। তারা খেলতে ভুলে গেছে, তারা নিজেদের মধ্যে কোনো কম্বিনেশন নাই, ফ্রন্টে কোনো লিড জেনারেশন নাই, কিচ্ছু নাই। এই প্লেয়ারদের ভিতর কম্বিনেশন খারাপ, সেলফিশ পেলে। তো সবটা বিষয় নেই, একদম দ্বিতীয় ম্যাচটা একদম যাচ্ছে তাই গেছে। পার্সোনালি আমি মোটেও ম্যাচটা পছন্দ করি না। তারপর আসি আন্ডারডগ নরওয়ের কথা নিয়ে। তাই এবারে নরওয়ে দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে এই 2026 বিশ্বকাপে। আর তারা কোনোভাবে প্লে অফ পাবে না, আর তারা সরাসরি ভাবে কোয়ালিফাই করেছে বিশ্বকাপে। এই কোয়ালিফাই সবচেয়ে বেশি কৃতিত্ব কাকে দিতে চাইবেন? অবশ্যই আর্লিং হল্যান্ড। আর্লিং হল্যান্ড যেভাবে খেলতেছে, বা সে যেমন সিটিকে টানতেছে, সেভাবে ঠিক একইভাবে সে নরওয়েকেও টানতেছে। নরওয়ের সাথে তার যে গোল রেকর্ড, সেটা সত্যি অসাধারণ। সে অলরেডি 50 গোলের মাইলফলক স্পষ্ট করেছে নরওয়ের সাথে। তো আপনি চিন্তা করেন, একটা প্লেয়ার কত ভালো হইলে মাত্র 45 গেমে 50টা গোল করতে পারে। আর সেটা আর্লি হল্যান্ড করে দেখিয়েছে, যেটা একসময় অবিশ্বাস্য মনে হইতো, সেটা আর্লি হল্যান্ডের কাছে বর্তমানে ডায়ল বাত হয়ে যাচ্ছে। এতটাই ও ইজি করে ফেলছে ফুটবলটাকে ওর নিজের কাছে। তারপরে আসি ট্রয় প্রেরট, তোতা। আয়ারল্যান্ড হয়ে যেন ওর কীর্তিটা অমরত্বের একটা পর্যায়ে পৌঁছায় গেছে। প্রথমত পর্তুগালকে ঘরের মাঠে হারালো 2-0 গোলে, আর সেই ম্যাচে দুইটাই গোল করেছে ট্রয় প্রেরট। আর তার পরের ম্যাচে যখন হাঙ্গেরির ঘরের মাটিতে খেলতে গেল বুদাপেস্টে, সেখানে হাঙ্গেরিকে 3-0 গোলে হারায় আসলো। সেটি 3টা গোলই কে করেছে? ট্রয় প্রেরট। এ হ্যাটট্রিক ইন হাঙ্গেরিজ হোম গ্রাউন্ড, অ্যান্ড হি লেড রিপাবলিক আয়ারল্যান্ড টু দ্য ওয়ার্ল্ড কাপ প্লে অফস। সো এটা বুঝতে পারছেন ট্রয় প্রেরট কি করছে দেশের জন্য। মানে সত্যি ভাবলে অবাক লাগে, একটা প্লেয়ার তার দলকে এইভাবে অ্যাডভান্টেজ দেয় যে আপনি যে কোনো মুহূর্তে আপনি দলকে জিতে দিতে পারেন, বা এইরকম একটা কীর্তি করতে পারেন, তাহলে সেই প্লেয়ারকে অবশ্যই অমরত্বের খাতায় রাখতে চাইবেন। এর পাশে পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। তো পর্তুগালের জন্য এবার ইন্টারন্যাশনাল ব্রেকটা ছিল খুবই পিটার সুইট একটা ধরনের। প্রথমত তারা আয়ারল্যান্ডের কাছে গিয়ে 2-0 গোলে হেরে আসলো। আর সেখানে অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদোর রেড কার্ডের অনেক আলোচনা হচ্ছে এবং সামনে হবে। আর তারপরে তাদের ঘরে মাঠে ছিল আর্মেনিয়ার সাথে, যে তাদের জিততে হতো, না জিততে পারে তাদের প্লেয়ার খেলা লাগতো। তো সেখানে তারা জিতেছিল, তার সাথে তারা জিতেছে কি স্টাইলে, একদম বিধ্বংসী স্টাইলে, 9-1 গোলে। এই স্কোর লাইনটা দেখে আপনি হয়তো বুঝতে পারছেন যে এবারে পর্তুগালকে আপনি একটা বিশ্বকাপ কন্টেনশনে রাখতেই চাইবেন পর্তুগালকে। অন্যদিকে ইংল্যান্ড তাদের 2টো ম্যাচ জিতেছে এবার। অন্যদিকে আবারও ইতালি হেরেছে নরওয়ের কাছে, তারা এবারও নরওয়ের কাছে 4 গোল খেয়েছে। তো বুঝতে পারছেন ইতালির সময়টা ভালো যাচ্ছে না, তাদেরকে আবারও প্লে অফ খেলতে হবে। আর আর এরই মধ্যে ইতালি দ্বিতীয়বার মতো তার বিশ্বকাপ প্লে অফ খেলতে হবে। তারা তৃতীয়বার মতো তারা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হলো। তো 2018 সালে তারা সুইডেনের কাছে প্লে অফ হেরে যায় 1-0 গোলের ব্যবধানে। আর 2022 বিশ্বকাপে তারা নর্থ ম্যাসেডোনিয়ার কাছে হেরে যায় 1-0 গোলে, একদম
যাচ্ছে যাচ্ছে সেই ম্যাচে তারা 22টা অন-টার্গেট না 28টা অন-টার্গেট শট নিয়েছিল, তারপর তারা হেরে যায়। আর এবার তাদের খেলতে হবে সেমিফাইনাল এবং ফাইনাল, তাদের কোয়ালিফাইং পাথে। প্রথমে তাদের খেলতে হবে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে সেমিফাইনালে, সেখান থেকে তারা উঠতে যায়। আর সেখান থেকে খেলবে ওয়েলস এবং বসনিয়ার ভিতর যারা জিতবে তাদের সাথে। তো এখানে তারা জিততে পারে, তারপর তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে। তো এবার আসে বিশ্বকাপের বিষয়ে। তো এবার বিশ্বকাপ ইতিহাস সবচেয়ে বেশি দলের বিশ্বকাপ, 48 দলের বিশ্বকাপ। ইউজুয়ালি আমরা দেখি যে 32 দলের বিশ্বকাপ হয়। এবার চারটা চারটা করে টিম থাকে 8টা গ্রুপে, সেখান থেকে প্রতিটা গ্রুপ থেকে 2টা করে দল আসে, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। কিন্তু এবার হবে 48টা দল, 3টা দল নিয়ে একটা গ্রুপ হবে। মোট 16টা গ্রুপ থাকবে, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা দল উঠবে রাউন্ড অফ 16, সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমি এবং ফাইনাল। তো বুঝতে পারতেছেন এইবার কেন এত নতুন নতুন দেশ আসতেছে। প্রথমত সেইভাবে বিশ্বকাপ কোয়ালিফাই করছে কারা কারা। 3টা হোস্ট কান্ট্রি, মেক্সিকো, কানাডা এবং ইউএসএ। তারপরে আসে জাপান, ইরান, সাউথ কোরিয়া, কাতার, অস্ট্রেলিয়া। ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্টোরি উজবেকিস্তান উইল প্লে ইন ওয়ার্ল্ড কাপ। সৌদি আরেবিয়া, জর্ডান, মরক্কো, সেনেগাল, ইজিপ্ট, আলজেরিয়া, টুনিশিয়া, আইভরি কোস্ট, সাউথ আফ্রিকা আর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কেপ ভার্দে খেলবে বিশ্বকাপ। চিন্তা করতে পারেন, কেপ ভার্দের মতো ক্ষুদ্র রাষ্ট্র বিশ্বকাপের জন্য এবার কোয়ালিফাই করেছে, আর তারা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করছে। তারপর হচ্ছে ঘানা, পানামা, হাইতি, কুরাকাও, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে, নিউজিল্যান্ড, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, নরওয়ে অ্যান্ড স্কটল্যান্ড। স্কটল্যান্ড লাস্ট তাদের ম্যাচটাতে অসাধারণ একটা গোল করেছে ডেনমার্কের পক্ষে, মেবি সঠিক মনে পড়তেছে না, তবে ম্যাকটোমিনের গোলটা ছিল একদম মাইন্ড ব্লোয়িং, ওয়ান অফ দ্য বেস্ট গোল আই হ্যাভ সিন ইন মাই লাইফ। তো এবার বিশ্বকাপে চাকরিরত 4জন আমরা ডেবিউট্যান্টকে দেখতে পারবো, তারা হচ্ছে উজবেকিস্তান, জর্ডান, কেপ ভার্দে এবং কুরাকাও। আর আমরা আরো 5টা পোটেনশিয়াল বিশ্বকাপ ডেবিউট্যান্টকে দেখতে পারি যারা প্লে অফ থেকে উতরায় আসতে পারে। আর সেই দেশগুলো হলো সুরিনামে, নিউ ক্যালেডোনিয়া, আলবেনিয়া, কসোভো এবং নর্থ ম্যাসেডোনিয়া। যে বিশ্বকাপে যার 6টা স্পট আছে, এই 6টা দলই আসবে কোয়ালিফাইং প্লে অফস থেকে। আর তো প্লে অফস গুলো, আর প্লে অফস এর ড্র একদম সেট, কোন কোন দল কার সাথে খেলবে। প্রথমে আসে এশিয়া প্যাসিফিক, আফ্রিকা এবং কনমেবল কনকাকাফ থেকে যে দলগুলো কোয়ালিফাইং খেলবে সেগুলোর বিষয়ে। তো সেখানে পাথ ওয়ানে আছে নিউ ক্যালেডোনিয়া ভার্সেস জামাইকা, আর এই দুই দলের ভিতর যারাই সেমিফাইনালে জিতবে তারা খেলবে ডিআর কঙ্গোর সাথে ফাইনালে, কারণ ডিআর কঙ্গো অলরেডি ফাইনালে আছে। তো ডিআর কঙ্গোর সাথে যদি তারা ক্যালেডোনিয়া বা জামাইকার ভিতর যারা জিতবে তারাই বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করতে পারবে। আর পাথ টুতে আছে সেমিফাইনাল হবে বলিভিয়া বনাম সুরিনামে, আর তারা ভিতর যারা জিতবে তারা খেলবে অলরেডি প্লে অফ ফাইনালের জন্য কোয়ালিফাই করা ইরাকের সাথে। সেখান থেকে যারা জিতবে তারা বিশ্বকাপ টিকিটটা নিশ্চিত করতে পারবে। এখন হচ্ছে ইউরোপিয়ান প্লে অফের ক্ষেত্রে, ইউরোপিয়ান প্লে অফের 4টা পাথ হবে ABCD। 4টা পাথ থেকে 4টা দল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে। সো পাতে এতে যে 4টা দল খেলবে সেগুলো হলো ইতালি খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে, ওয়েলস খেলবে বসনিয়ার সাথে। এই দুই দলের ভিতর যারা জিতবে তাদের ভিতর হবে ফাইনাল, আর ফাইনাল থেকে তারা বিশ্বকাপ টিকিটটা নিশ্চিত করতে পারবে। পাত বিতে আছে ইউক্রেন ভার্সেস সুইডেন, আরেকটা সেমিফাইনাল হবে পোল্যান্ড ভার্সেস আলবেনিয়া। আর এখান থেকে এই 4টা দলের ভিতর যারাই সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে যারা জিতবে তারাই বিশ্বকাপ খেলবে। আর পাত সিতে আছে টার্কি বনাম রোমানিয়া, অন্য দুটি দল হলো স্লোভাকিয়া ভার্সেস কসোভো। থেকে টার্কি, রোমানিয়া, স্লোভাকিয়া এবং কসোভোর ভিতর যে দলগুলো ফাইনাল উঠে জিতবে তারাই বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করতে পারবে। আর যে লাস্ট স্পটটা আছে পাত জিতে, সেটা হলো ডেনমার্ক ভার্সেস নর্থ মেসিডোনিয়া। আর অপর দুটি দল হলো চেক রিপাবলিক ভার্সেস ট্রয় প্যারোটের নর্দার্ন আয়ারল্যান্ড। এখানে যদি আপনি আমার প্রেডিকশন বলেন তাহলে আমি পাত এ থেকে অবশ্যই এগিয়ে রাখবো ইতালিকে, কারণ বাকি যে 3টা দল আছে নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং বসনিয়া, সেই 3 দলের ভিতর ইতালিকে বর্তমানে সবচেয়ে ভালো দল মনে হচ্ছে আমার কাছে। তবে ফুটবল যে কোনো কিছু হইতে পারে। তো আমার এক্ষেত্রে আমার প্রেডিকশন হলো ইতালি। পাত বিতে যে দলগুলো আছে ইউকে, সুইডেন, পোল্যান্ড এবং আলবেনিয়া, এর ভিতর আমি সুইডেনকে কিছুটা হেড স্টার্ট দিয়ে রাখবো। এখানে পোল্যান্ডেরও চান্স থাকে, তবে আমি ফর্ম বা প্লেয়ার বিবেচনা করলে সুইডেনকে আমি বেশি হেড স্টার্ট দিয়ে রাখবো। সো পাত বি থেকে আমার প্রেডিকশন সুইডেন। পাত সিতে যে 4টা দল আছে তারা হলো টার্কি, রোমানিয়া, স্লোভাকিয়া এবং কসোভো। তো এর ভিতর অবশ্যই আমি টার্কিকে এগিয়ে রাখবো। আর এর ভিতর যদি 8টা দল বলতে বলেন আমাকে, তাহলে অবশ্যই স্লোভাকিয়া, টার্কি এবং স্লোভাকিয়ার ভিতর যারা জিতবে তারা এই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। আর পাত দিতে আছে ডেনমার্ক, নর্থ ম্যাসেডোনিয়া, চেকিয়া এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড। তো এখান থেকে আপনি যদি বলেন তাহলে আমি ডেনমার্ক আর নর্থ আয়ারল্যান্ডের ভিতর আমি একটু 50-50 রাখতে চাই, কারণ ট্রয়ব্যাট যেভাবে তার দলকে টানতেছে, তো সেই ক্ষেত্রে এখন যদি মাত্র এখনই খেলা হতো তাহলে কিন্তু অবশ্যই আমি এক্ষেত্রে হেড স্টার্টটা আমি দিয়ে রাখতাম নর্দার্ন আয়ারল্যান্ডকে।
ডেনমার্ক যথেষ্ট কয়েক বছর ধরে যথেষ্ট ভালো ফুটবল খেলতেছে, সেখানে আপনি ডেনমার্ককে অবশ্যই বাদের খাতে কখনোই ফেলতে পারবেন না। তো এটা আমি বিট কনফিউজড। তবে আমি যদি বলতে পারেন আমাকে, তাহলে তাহলে অবশ্যই আমি ডেনমার্ক আমার বাজিটা লাগাতে চাই। তবে এবার ওইসব কিছু আপসেটও আছে, যেমন কিছু কিছু ভালো ভালো দল এবার ওইসব খেলতে পারেনি। সেই দলগুলো হলো আসলে রাশিয়া, সার্বিয়া, নাইজেরিয়া। সারপ্রাইজিংলি নাইজেরিয়া এবার বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারতেছেন, তারা প্লে অফেও নাই। চিলি, ক্যামেরুন, ভেনেজুয়েলা এসব দলগুলো এবার বিশ্বকাপে নাই। তো এবার বিশ্বকাপে অনেক ডেবিউট্যান্ট আমরা দেখতে পারতেছি, সাথে অনেক ভেটেরান দল আমরা দেখতে পাচ্ছি। আশা করি বিশ্বকাপটা এবার দারুণ একটা উপভোগ্য বিশ্বকাপ হবে। আর ইন্ডিয়ান ব্রেক আর পরবর্তী হবে মার্চ মাসে, সেখানে এই প্লে অফ গুলো খেলা হবে, যতগুলো প্লে অফের কথা বললাম। তো এখন থেকে ক্লাব ফুটবলের জন্য একটা মধুর মৌসুম আর একটা স্টর্ম আসতে চলেছে। সো আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নেন, কারণ সামনে একটা দারুণ রাইড এবং দারুণ একটা বিপর্যয় টাইমে বলেন, ভালো টাইমে বলেন, দুটোই আসতেছে সামনের 3-4টা মাস। একদম টোটাল ক্লাব ফুটবল হবে, সেখানে চ্যাম্পিয়ন থাকবে, কোপা দেল রে থাকবে, লিগ গুলো থাকবে। তো তো সেখান থেকে আমরা অবশ্যই ভালো ভালো খেলা আশা করতেই পারি। বাদ বাকি এবার ইন্টারন্যাশনাল ব্রেক গুলো নিয়ে আপনার কি মতামত, আর আপনার টিম কিভাবে খেলছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর সাথেই থাকবেন তবুস মাদ্রিদ বিয়ন্ডের। সো দিস তবু সাইনিং অফ। আলা মাদ্রিদ, দিনাদামাস।